নমস্কার, সাধনা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা, আর আমার সঙ্গে আপনারা দেখছেন রবিবারের উড়ান। শিক্ষা মানুষের সর্বাঙ্গীন বিকাশ সাধন করে, আর আমাদের এই শিক্ষা নিয়েই আজ বিশেষ পরিবেশন উড়ান পাঠশালা। শিক্ষার পরিসর যাতে খুব ছোট না হয়, শিক্ষার গণ্ডি যাতে আরও বেড়ে যায়, শিক্ষার গ্রহণযোগ্যতা যাতে আরও বাড়ে, এজন্যই কিন্তু অনেক মানুষই প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন, নিরন্তর প্রয়াস করছেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন আজ এমনই একজন মানুষ, এমনই একজন গুণী মানুষ, যিনি নিজে একাধারে তো উড়ান ট্রাস্টের সভাপতি বটেই এবং একজন কবিও। স্বাগত জানাবো কৌশিক মুখোপাধ্যায়কে। কৌশিকবাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাবো। একদম শুরুতেই যেমনটা জানতে চাইবো যে শিক্ষার খুব দরকার এবং সমস্ত অন্ধকারকে দূরীভূত করতে পারে একমাত্র এই শিক্ষাই, কিন্তু অনেক সময় আমরা দেখি বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে সেই শিক্ষাটাকে আমরা যথাযথ শিক্ষাটাকে লাভ করতে পারি না, এবং আপনাদের অনবদ্য উদ্যোগ এই উড়ান ট্রাস্টের তরফ থেকে নেওয়া হয়েছে উড়ান পাঠশালা, আমরা যে অনুষ্ঠান আজ সম্প্রচার করছি। কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে শুরুতেই? দর্শকদের উদ্দেশ্যে একটাই বলার যে দেখুন, আমরা এখন বিভিন্ন এডুকেশনাল মাধ্যমগুলোকে আরো আধুনিক করার যেমন প্রচেষ্টা করছি, কিন্তু তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সবার কাছে এখনো গ্রহণযোগ্য করে আমরা শিক্ষাটাকে পৌঁছে দিতে পারিনি। হয়তো একটা শ্রেণীর মানুষের কাছে উচ্চতর মাধ্যমে শিক্ষাটা পৌঁছেছে, যেমন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেটাকে আমরা হয়তো বিভিন্ন অ্যাপসের আকারে, বাইজুস বলে যে একটা অ্যাপস আছে, এরকম বিভিন্ন অ্যাপসের আকারে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা যখন দেখতে পাচ্ছি যে ধরুন আমাদের বাংলায়ও দুই একটা হয়তো অ্যাপস আছে, কিন্তু সেটা অনেকটা আপার লেভেলে। এবার আমরা যদি সবার কাছে শিক্ষাটাকে সহজবোধ্য করে সহজলভ্য করে না পৌঁছতে পারি, তাহলে তো সবার জন্য গ্রহণযোগ্য হচ্ছে না। আর আপামর জনসাধারণের কাছে যতক্ষণ না শিক্ষাটা পৌঁছাতে পারছে, ততক্ষণ কিন্তু আমাদের সাফল্য আমরা সম্পূর্ণভাবে পাচ্ছি না। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে সবার কাছে একটা উচ্চমানের শিক্ষা এবং সহজবোধ্য করে সহজভাবে পৌঁছে দেওয়া। এবং এই যে একটা অনবদ্য উদ্যোগ, সত্যিই অনবদ্য উদ্যোগ, এবং এই যে উদ্যোগ নেওয়া, এই যে ভাবনাটা, যদি আপনাকে জিজ্ঞেস করি যে এর অনুপ্রেরণা কি, ইন্সপিরেশন কি, কি বলতে চাইবেন? দেখুন, অনুপ্রেরণা কি যদি জানতে চান তাহলে বলবো যে প্রত্যেকের মধ্যেই তো একটা ইনস্টিংক্ট থাকে। যেমন আমি ছোট থেকে কি হতে চাই, বড় হয়ে কি করতে চাই, প্রত্যেকের মধ্যেই সে একটা অনুভূতি থাকে, ইচ্ছা থাকে। আমরা সব সময় চাই কি যে আমাদের যেটা বেস্ট সেটা তুলে ধরতে, এবং আমাদের সবার মধ্যেই দেখুন একটা সচেতনতা থাকে যে আমরা সমাজের জন্য কিছু করব। তার ফলে একটা সময় পর্যন্ত যখন আমরা দেখলাম, যে আমি যখন ব্যক্তিগতভাবে দেখলাম যে আমার একটা কেরিয়ার গ্রাফ একটা দিকে যাচ্ছে, তারপর আমি দেখলাম যে সেটাকে কেন আমি সবার জন্য ইউজ করতে পারবো না, বা আমার ইচ্ছাটাকে সবার জন্য প্রয়োগ করতে পারবো না। সেই সূত্র ধরেই আমার এই সবার জন্য এই কাজ করার, বা রাদার বলতে গেলে সবার আমাদের একত্রিতভাবে প্রচেষ্টাটা। এবং আপনাদের যে পাঠশালা, উড়ান পাঠশালায় যে উড়ান ট্রাস্টের মাধ্যমে যে শিক্ষাটা আপনারা দান করছেন, সেখানে গ্রাফিক্যাল কিংবা যেটা আমরা বলতে পারি যে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষাটা কিভাবে হচ্ছে, আমাদের দর্শক বন্ধুরা যারা এই টার্মগুলোর সঙ্গে পরিচিত নন, তাদেরকে কিভাবে পরিচিত করাবেন? হ্যাঁ, আমরা দেখুন, আমার যদি একটা বাড়িতে ছেলে থাকে বা মেয়ে থাকে যে পড়াশোনা করছে, আমরা বাড়িতে কি প্রধান কয়েকটা সমস্যার কথা বলি, যে দেখুন তাকে টিভি দেখতে যখন বলা হচ্ছে, সিরিয়াল দেখতে যখন বলা হচ্ছে, তার কথা তো তাকে বলতে হচ্ছে না, সে দিব্যি দেখছে। কিন্তু যখন তাকে বলা হচ্ছে যে তুই পড়তে বস, সে কিন্তু কিছুতেই পড়তে চাইছে না। তার মানে কি, তারপরে আবার ধরুন বইয়ের কোনো একটা পড়া সে পড়লো, আজকের পর দুদিন পর যদি তাকে ধরা হয়, সে কিন্তু বলতে পারছে না উত্তরটা। কিন্তু তাকে যদি একটা টিভিতে যদি একটা গান শুনতে বলা হয়, সে যদি গানটা শুনলো, দুদিন পর প্রত্যেকটা লিরিক্সে কিন্তু হুবহু মুখস্থ বলে দিচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, যেটা ভালো লাগা। টিভিতে যে অনুষ্ঠানটা সে দেখছে বা গানটা যেটা শুনছে, তার গ্রহণযোগ্যতাটা তার কাছে এতটা ভালো, তার সাথে সে নিজেকে এমন রিলেট করতে পারছে, যাতে সে প্রত্যেকটা গানের শব্দ মুখস্থ করছে, গানের প্রত্যেকটা পিকচারাইজেশন তার কাছে সহজবোধ্য বা সহজ করে আসছে। কিন্তু বইয়ের পড়াটা কি? কারণ একটা শুকনো পড়া, একটা শুকনো বইয়ের কিছু পাতা, সেই পড়াগুলো তো তাকে টানছে না, তাকে হাতছানি দিচ্ছে না। তাহলে সেই পড়াগুলো সে তার কেন ভালো লাগবে, কেন সে মুখস্থ করতে পারবে? আমাদের মূল উদ্দেশ্য এটাই, যে আর একটা বিষয়কে পড়ানো নয়, একটা ছাত্রের কাছে বিষয়টাকে ভালো লাগানো।
বাহ, এবং এই যে প্রচেষ্টা সত্যিই অনবদ্য, কারণ আমরা পড়াশোনাটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যায় যে পড়াশোনাটা জাস্ট করতে হয় তাই হয়তো করছি, আমাদের সেটার মধ্যে থেকে সেই ইচ্ছা শক্তিটা প্রবলভাবে নেই, যে পুঁথিটা মানে পুঁথিভিত্তিক যে শিক্ষা, বই পড়ার যে শিক্ষা, তার মধ্যে কোথাও যেন একটা অনীহা চলে এসেছে, ভাল লাগে না। যেমনটা উনি বললেন, যেমনটা কৌশিকবাবু বললেন যে শুকনো ব্যাপারটা, ঠিক একদমই তাই। কিন্তু যখন জিনিসটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে, যখন অডিও ভিজুয়াল দুটোই ভীষণ একটা মানে অডিও ট্রিটও আমরা পাচ্ছি, ভিজুয়াল ট্রিটও আমরা পাচ্ছি, তখন কিন্তু জিনিসটা আরো যেমন ভালো যদি হয়। আমরা দেখি যে হার্টের একটা চ্যাপ্টার আমরা পড়ছি, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড পড়তে গিয়ে আমরা কি দেখছি যে হৃৎপিণ্ডটা পাম্প করছে, নীল দূষিত রক্তগুলো সারা দেহ থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করছে, লাল আকারে বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে। বা ধরুন আমরা ভূগোল পড়ছি, কোল দেখছি কেউ মাথায় একটা লাইট নিয়ে, সার্চ লাইট নিয়ে খনিতে প্রবেশ করছে, সেখান থেকেই আমরা দেখালাম যে ভারতবর্ষের কোন কোন জায়গাগুলো, যেমন আমরা ওয়েদার রিপোর্ট দেখানোর সময় দেখাই না যে কোন কোন জায়গায় টেম্পারেচার কত, সেরকম আকারে। তারপর ধরুন আমরা ইতিহাস পড়ছি, মুঘল সাম্রাজ্য, তাহলে সেখানে যদি একটা ফ্যামিলি ট্রি দেখি, যুদ্ধের একটা ব্যাকগ্রাউন্ড দেখাই, আমরা যদি আবার শালক সংশ্লেষ দেখি, আমরা যদি দেখি ম্যাগনেট লাইট, এগুলো যদি দেখি ছবির আকারে তার সামনে ফুটে উঠছে, তাহলে কত সুন্দর লাগবে, কারণ তার মনে রাখাটা তো অনেক সহজ হবে না, তার ভালো লাগবে, তার রিলেট করতে সুবিধা হবে বিষয়টার সাথে। এইটাই আমরা করতে চাইছি। এবং এই যে ভাবনাটা সত্যি ভীষণভাবে মানে অনেক বেশি প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে। তবে কৌশিকবাবু, আপনার কাছে জানতে চাইবো যে একদম শুরু করছেন কোন ক্লাস থেকে এবং কত পর্যন্ত এই বিষয়টা থাকছে? না, আমরা ক্লাস 5 থেকে 12 গ্র্যাজুয়েশন, কম্পিটিটিভ এক্সাম, জয়েন্ট এন্ট্রান্স সবাইকে কভার করতে চাইছি। কারণ দেখুন, কোনো একটা সেগমেন্টকে ধরে কোনো একটা সেগমেন্টকে বাদ দিয়ে তো হয় না, কিন্তু আবার শুরু করতে গেলে কোনো একটা ফেজ থেকে শুরু করতে হয়। তাই ইনিশিয়ালি ক্লাস 5 থেকে 12, তারপর ধাপে ধাপে জয়েন্ট এন্ট্রান্স, গ্র্যাজুয়েশন, কম্পিটিটিভ এক্সাম সবার জন্যই আমরা রাখছি। কিন্তু আরেকটা বিষয় দেখতে হবে যে ধরুন আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের কাছে এডুকেশনটা পৌঁছে দিচ্ছি, সেটা তো তার একটা ভালো লাগার জায়গা, তার ভালোবাসার জায়গা, তার মনে রাখার সুবিধা করার জায়গা, কিন্তু সেটা তো জাস্ট একটা ফার্স্ট ফেজ। কিন্তু পরবর্তী ধাপগুলোও তো উত্তরণ করতে হবে আমাদের। তার কারণ বিষয়টাকে যেমন তাকে ভালো লাগাতে হবে, তার রেগুলার প্র্যাকটিসের একটা ব্যবস্থা রাখতে হবে। তার কাছে বিষয়টা আমরা কি চাইছি যে সবার কাছে সবার জন্য গ্রহণযোগ্য করে বিষয়টাকে পৌঁছাতে। তাহলে ভালো লাগার জায়গাটার পাশাপাশি তার কাছে আরো আকর্ষণীয় করার পাশাপাশি তাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। সেজন্য প্রত্যেকটা ক্লাসের শেষে স্টুডেন্টদের আমরা হোম টাস্ক দিচ্ছি, প্রত্যেক দিনের খাতা আমরা স্ক্রুটিনি করার ব্যবস্থা রাখছি, প্রত্যেক 15 দিন অন্তর এক্সাম নেওয়ার ব্যবস্থা রাখছি, প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টদের যে সাবজেক্টে ডাউট হচ্ছে সেই প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করার ব্যবস্থা রাখছি। এর পাশাপাশি স্টুডেন্টদের যাতে তার যোগ্যতাটাকে আরও বাড়ানো যায়, সে পরীক্ষায় যাতে আরও বেশি মার্কস পেতে পারে, তার জন্য নেমোনিক সায়েন্সের ক্লাস করানোর ব্যবস্থা হচ্ছে। আপনি একটা বিষয় দেখবেন যে ধরুন কোনো একটা ব্যাচে কোনো একটা টিচারের কাছে হয়তো 50 জন ছেলে মেয়ে পড়ে, এবার সবার তো মেধা সমান হয় না। এবার দেখা যায় যে ছেলেটা ফার্স্ট, হয়তো একটা চ্যাপ্টারে 100টা অঙ্ক আছে, যে ছেলেটা ক্লাসে ফার্স্ট বয় তার 100টা অঙ্কের মধ্যে হয়তো 90টা অঙ্ক হয়ে গেল, 10টা অঙ্ক আটকালো। সে কি করলো, পরের দিন এসে হোম টাস্কের অঙ্কগুলো স্যারকে, স্যার 10টা অঙ্ক আটকেছে বলে দেখিয়ে নিল, স্যার করে দিলেন। যে ছেলেটা ধরুন হয়তো 10th বয়, তার হয়তো 30টা অঙ্ক আটকালো, সে কি করলো, 10টা অঙ্ক ওই ফার্স্ট বয়ের খাতা থেকে টুকে নিল, বাকি 4-5টা হয়তো স্যারকে দেখালো, আর বাকি কিছু এদিক ওদিক থেকে মেডিজি বা অন্য কোনো বই থেকে কপি করে নিল। আর যে ছেলেটা 50 রোল করে, সে কি করলো, সে না পারলো ওই 10টা অঙ্ক প্রথম যেগুলো সে স্যার ফার্স্ট বয়ের খাতায় করে দিয়েছিলেন সেগুলো টুকে কিছু বুঝতে, আর না পারলো তার যে 90টা অঙ্ক আটকেছে সেই 90টা অঙ্ক লজ্জায় স্যারের কাছে দেখাতে। আলটিমেটলি কি হলো, ওই সারা মাসের মাইনে দিয়ে সে ওই 10টা অঙ্কই শিখে রইলো, বাকি 90টা অঙ্ক তার শেখা হলো না। কিন্তু তার বাবা যে তাকে মাইনে দিয়ে স্যারের কাছে পড়তে পাঠাচ্ছেন, তাহলে তারা সেই ছেলেটা তার বাবা মায়ের মাইনে দিয়ে স্যারকে পড়তে গিয়ে মাসের শেষে কি শিখলো, না কিছুই না। কিন্তু বাবা মা কখন জানতে পারছে, যখন পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, ছেলেটা বা মেয়েটা যখন পরীক্ষায় হয় ফেল করছে বা কম নম্বর পাচ্ছে, কিন্তু তখন তো কিছু করার থাকে না। তখন বাবা মা করেন কি, ছেলেকে অন্য একটা টিচারের কাছে দিলেন, অন্য একটা ব্যাচে ছেলেটা ভর্তি হলো, কিন্তু আলটিমেট রেজাল্ট সেই, স্যার পরিবর্তন হলেন, ব্যাচ পরিবর্তন হলো, কিন্তু রেজাল্টের কোনো পরিবর্তন হলো না। সেক্ষেত্রে আপনাদের এখানে এই যে শিক্ষা পদ্ধতি, যেভাবে আপনারা শিক্ষাদান করেন, প্রত্যেকের জন্য সমান শিক্ষা কিভাবে হচ্ছে, প্রসিডিউরটা কিভাবে এগোচ্ছে? প্রত্যেকের জন্য সমান শিক্ষা বলতে দেখুন, আমি প্রথমেই বললাম যে প্রত্যেকের লেভেল কিন্তু মেরিট লেভেল সমান নয়। আমাদের কাজ কি, যে ভালো তাকে আরো ভালো করা, যে খারাপ তাকে ভালো করা, প্রত্যেকের মাঝে যে গ্যাপটা সেটাকে কমিয়ে আনা। মানে প্রথম কথা, তাকে যেমন বলছি শিক্ষাটা তার যাতে ভালো লাগে, সে যাতে ভালোবাসে। দেখুন, আপনি কোনো কাজ যদি ভালোবেসে করতে চান তাহলে কিন্তু সেই কাজটা আপনি অনেক ভালোভাবে করবেন, কিন্তু ভালো লাগার পাশাপাশি ভালোবাসার পাশাপাশি রেগুলার প্র্যাকটিসেরও তো প্রয়োজন। সেজন্যই বললাম যে ছেলেটা ভালো সে যাতে আরো ভালো করে সেটা দেখা, যে ছেলেটা খারাপ সে যাতে ভালো করে সেটা দেখা। সে কারণে প্রত্যেকটা ক্লাসের শেষে প্রথমেই বললাম যে হোম টাস্ক, রেগুলার হোম টাস্ক, মাসে 2বার করে পরীক্ষা, তারপরে নেমোনিক সায়েন্সের ক্লাস করানো, তার ডাউটগুলো ক্লিয়ার করা, এই সমস্ত ব্যবস্থাগুলো আমরা রাখছি।
এবং আপনার কাছেই জানতে চাইবো যে এই যে বিষয়গুলো যেগুলো আপনি বললেন, অনেকেই আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন তাদেরকে বলবো যে এই অনুষ্ঠান কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা কিন্তু সরাসরি ফোন করতে পারেন। এবং কৌশিক মুখোপাধ্যায় উনি রয়েছেন উড়ান ট্রাস্টের সভাপতি আমাদের সঙ্গে। কৌশিকবাবুর সঙ্গে যদি আপনাদের কথা বলতে হয়, আপনারা যদি জানতে চান আপনার ছেলেমেয়ের পড়াশোনার বিষয়ে যদি জানতে চান, এরকম একটি সত্যি কথা বলতে ভীষণভাবে গ্রহণযোগ্য হবে আপনার ছেলেমেয়ের কাছে, হয়তো তার মেরিট লেভেলটা হয়তো একটু কম, আপনার হয়তো চিন্তাটা, আপনার উদ্বেগটা হয়তো সে কারণে আরও দিন দিন বাড়ছে, কিন্তু এই উদ্বেগের কিন্তু কোনো কারণ নেই। আপনার জন্য কিন্তু রয়েছে উড়ান ট্রাস্ট। এবং রবিবারের উড়ান এই অনুষ্ঠানে আপনারা যেই পাঠ দেখছেন, পাঠশালা, সেখানে কিন্তু আপনারা সঠিক গাইডেন্স তো পাচ্ছেনই, যেমনটা কৌশিক বাবু তার কথার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। শুধুমাত্র কিন্তু এখানে বসেই নয়, আপনারা কিন্তু ওনার কাছে আসুন, তাহলেই হয়তো আপনারা বুঝতে পারবেন, জিনিসটা হয়তো চাক্ষুষ করে দেখলে হয়তো বুঝতে পারবেন যে শিক্ষার মাত্রাটা, শিক্ষাদানের মাত্রাটা কতটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে আপনাদেরকে। আপনাকে বলবো কৌশিক বাবু যে আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন, যারা দেখছেন এই অনুষ্ঠান, কিভাবে তারা আপনার কাছে আসবেন, কিভাবে যোগাযোগ না, করবেন? ওই প্রসঙ্গটা আমি আসবো, তার আগে অন্য আরো দুটো গুরুত্বপূর্ণ কথা বলে নিই। একটা হচ্ছে যে প্রত্যেক বাবা মা কি চান যে আমার ছেলে মেয়ে কি পড়াশোনা করছে সেটা আমি জানি, কারণ আমার ছেলে মেয়ের পড়াশোনা করছে কি সেটা জানতে পারলে আমার সুবিধাটা কি হয়, ছেলে মেয়ের সাথে নিজেকে রিলেট করতে পারি, একদমই। তার পড়াশোনার মানটাকে উন্নত করতে সুবিধা করতে পারি। কিন্তু সেক্ষেত্রে হয় কি, বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট টিউটরের কাছে যারা গার্জেনরা তার ছেলে মেয়েকে দেন, প্রাইভেট টিউটররা হয় তাদের এন্টারটেন করেন না, অথবা আমরা কি চাই সবসময় দেখবেন, আমরাও যখন পড়াশোনা করেছি চেয়েছি কি যে আমরা যে ফাঁকিটা মারছি বাবা মা যেন না জানে। আর বাবা মাও চান কি যে আমার ছেলে কি পড়াশোনা করছে, আমি যেমন মাইনেটা দিচ্ছি সেটা আমি জানি, বা তার ছেলের যদি ক্ষতি হয় সেটা তো আলটিমেটলি তারও তো খুব খারাপ লাগবে না। এবার আমরাও করছি কি, ওই জন্য প্রত্যেক মাসের শেষে একটা করে পিটিএম রাখার ব্যবস্থা করছি, পেরেন্টস টিচার মিটিং, যেখানে প্রত্যেক গার্জেনকে জানানো হবে যে তার ছেলের স্ট্যাটাসটা কি, কি করলে আরো ভালো হবে, কোথায় খামতি হচ্ছে। তাহলে তার বাবা মা যদি সরাসরি ছেলের পড়াশোনার সাথে যুক্ত হতে পারেন, তাহলে আলটিমেট রেজাল্টটা কিন্তু ছেলেরও যেমন ভালো হবে, বাবা মায়েরও কিন্তু ভালো লাগবে। আরেকটা আমরা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে ইকোনমিক্যাল পার্ট। একদমই ইকোনমিক্যাল পার্ট, যে ইকোনমিক্যাল পার্টটার ক্ষেত্রে দেখা যায় যে আমরা আরেকটা কথা বলি, যেমন ধরুন যে আমার এত ছেলে মেয়ের পড়াশোনার পিছনে খরচ হয়ে যাচ্ছে মাসে 4,000 5,000 টাকা। সত্যিই তো এরকম এখন প্রত্যেক মধ্যবিত্ত বাবা মায়ের পক্ষে, ধরুন একটা ক্লাস 11-এর ছেলে সায়েন্সে পড়ে, সায়েন্সে 4টে সাবজেক্ট যদি আমরা ধরি কমন সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি। আমি যেমন বর্ধমানে বাড়ি, আমি বর্ধমানে দেখেছি ক্লাস 11-12 একটা ছেলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির প্রায় 800 থেকে 1000 টাকা ব্যাচে গেলে টিউশন ফিস, ব্যাচে পড়তে গেলে, কিন্তু বাড়িতে না। 500 থেকে 1000 টাকা যদি 4টে সাবজেক্টের হয়, তার মানে ওটা দিয়ে 4 থেকে 5,000 টাকা লেগে যাচ্ছে। আবার যদি বাংলা ইংরেজি ধরি আরো 400-500 টাকা করে, তার মানে ওতে আরো 1000 টাকা, মানে পার মান্থ 5 থেকে 6,000 টাকা। তার মানে বছরে যদি ক্যালকুলেট করা হয়, তাহলে মোটামুটি 50 থেকে 48 থেকে 60,000 টাকা খরচ হয়ে যাচ্ছে একটা ছেলে বা মেয়েকে পড়াতেই। এবার অনেক বাড়িতে দেখা যায় 2জন বা 3জন ছেলে মেয়ে পড়াশোনা করে, কারণ দেখা যায় যে এর সাথে বই খাতা এসব কেনারও খরচ আছে। তার মানে কি করে অ্যারেঞ্জ করবে বাবা মা? ওই জন্য আমরা যেমন উচ্চ মানের শিক্ষাটা দিচ্ছি, কিন্তু তাদের কাছে যাতে সেটা অনেক সহজে পৌঁছানো যায়, সহজলভ্য করে পৌঁছানো যায়, সেটার ব্যবস্থা আমরা রাখছি। আমি ওই জন্যই প্রথমে বলেছি যে যেমন এখানে 5-6 হাজার টাকা খরচ হচ্ছে, আমাদের ক্ষেত্রে ক্লাস 11-এর একটা ছেলের যদি উদাহরণ হিসেবে দিই, মাসে 500 টাকা দিলেই মোটামুটি তার টোটাল যে প্যাকেজটা, ডিভিডি নেওয়া, প্রত্যেকটা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের, তারপর নেমোনিক সায়েন্সের ক্লাস করানো, পেরেন্টস টিচার মিটিং, রেগুলার ডাউট ক্লিয়ারিং ক্লাসেস, তারপরে এই বিষয়টা যদি একটু বলেন, এই রেগুলার হোম টাস্ক, স্ক্রুটিনি, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস কিভাবে কাজ করছে? হ্যাঁ, রেগুলার হোম টাস্ক বলতে দেখুন, আমি একটা ক্লাস করলাম, আমি একটা তাকে পড়ালাম বিষয়কে, কিন্তু তার ভালো লাগার পাশাপাশি সে কতটা উন্নতি করলো, কতটা শিখলো, সেটাও তো জানা প্রয়োজন। এবার সেই তার শেখার জায়গাটা থেকে তাকে তাহলে আমি কিভাবে জাজ করতে পারবো, যে প্রত্যেকদিন তাকে হোম টাস্ক দিয়ে, হোম টাস্ক দিলে সে কতটা সঠিক করে এলো, কতটা ভুল করলো, সেগুলো তো আমরা দেখতে পাবো না। আমি প্রথমেই বললাম যে ছেলেটা ভালো সে হয়তো সবটা করতে পারলো, বা যে ছেলেটা খারাপ সে হয়তো কিছুই পারলো না, তাহলে তার স্ট্যাটাসটা কি, তাকে কতটা তার পিছনে খাটতে হবে, সেগুলো তো জানা প্রয়োজন। ওই জন্য প্রত্যেকটা ক্লাসের শেষে স্টুডেন্টদের আমরা যেমন হোম টাস্ক দেবো, এবার হোম টাস্কের শেষে সে কতটা শিখলো সেটার জাজমেন্টের জায়গা কোথায়, 15 দিন অন্তর আমরা যেন এক্সামের একটা ব্যবস্থা রাখছি প্রত্যেকটা সাবজেক্টে। এবার এক্সাম নিয়ে দেখতে পাবো যে সে কতটা উন্নতি করলো। এবং আপনাদের যে পদ্ধতিতে শিক্ষাটা দান করা হয়, এটি জানতে চাইবো যে অনেক স্টুডেন্ট তো আপনাদের এখানে রয়েছে, অনেক স্টুডেন্ট আসে আপনাদের এখানে, তাদের রেসপন্স ঠিক কেমন থাকে, তারা কতটা স্বতঃস্ফূর্তভাবে এই ক্লাসটা গ্রহণ করেছে? না, আমরা দেখুন, আমাদের সবার জন্য যদি পৌঁছাতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা তো ব্লকে পৌঁছাতে হবে না, প্রত্যেকটা ব্লকে, কারণ ধরুন আমি যদি প্রত্যেকটা জেলার প্রধান শহরগুলোতে পৌঁছাই, তাহলে গ্রামের ছেলেগুলো তো আলটিমেটলি সেখান থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে শিক্ষাটা যদি সবার জন্য করতে চাই, তাহলে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে যেমন আমাদের পৌঁছাতে হবে, প্রত্যেকটা ব্লকেও আমাদের পৌঁছাতে হবে। এই মুহূর্তে আপনি জানবেন যে মোটামুটি আমাদের 120টা মতো মিউনিসিপ্যালিটিস এবং প্রায় 341টা মতো ব্লকস আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের সেট আপ করার পরিকল্পনা করছি, যাতে ফিজিক্যালি ধরুন একটা ছেলের কোনো একটা ব্লকে বাড়ি,
তার থেকে 30 কিলোমিটার দূরে একটা শহর, আমরা তাকে যদি বলি যে রেগুলার তোমার হোম টাস্কের অবশ্যই খাতাগুলো নিয়ে সম্ভব এসো, তার রেগুলার ডাউট ক্লিয়ারিং ক্লাস করতে যাও, তার পক্ষে তো পসিবল নয়। তার পক্ষে যে টাইমটা ওয়েস্ট হবে তখন, তাহলে আমি যে তার ভালো করতে যাচ্ছি আলটিমেটলি তার হয়তো টাইম যে ওয়েস্ট হবে সেটা তার কোনো কাজেই লাগবে না। সেই জন্য প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আমরা আমাদের শাখা করছি, যেখান থেকে স্টুডেন্টরা ডাইরেক্ট আমাদের সাথে রিলেট করতে পারবে এবং এই উচ্চমানের শিক্ষাটা নিতে পারবে। এবং আরও একটি বিষয় জানতে চাইবো, আপনাদের এখানে শিক্ষা লাভের ক্ষেত্রে সংখ্যালঘু, তপশিলি, দরিদ্র, মেধাবী যারা রয়েছেন তাদের জন্য কোনো বিশেষ ছাড় বা কিছু রয়েছে, বিশেষ সুযোগ কিছু রয়েছে? হ্যাঁ, বিশেষ সুযোগ রয়েছে বলতে আমরা প্রথমেই গ্রামের ছেলে মেয়েদের জন্য কিছু বাড়তি ছাড় দেবো, কারণ দেখা যায় যে শহরের যে শিক্ষার যে রেট চার্টটা সেটা গ্রামের ক্ষেত্রে কিন্তু নয়। শহরে যদি আমি যেমন উদাহরণ হিসেবে বললাম যে একটা ছেলে মেয়ের পড়তে গেলে মাসে 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে, গ্রামেই দেখা যাবে সেই ছেলেটা পড়তে গেলে তার 2,500 কি 3,000 মধ্যে খরচ হবে। তাহলে তাকে যদি আমি আবার বলি যে তোমার এই 500 টাকা খরচ লাগছে শহরের থেকে গ্রামেও, তাহলে তার আমার তো উপকার করার যে আমার ইচ্ছাটা, সেই সদিচ্ছাটা তো সম্পূর্ণ হলো না। তাহলে সেই জন্য গ্রামের ছেলে মেয়েদের জন্য আমরা কিছুটা কম করার ব্যবস্থা রাখছি। এছাড়াও আমরা দেখেছি যে তপশিলি বা যারা আমরা পিছিয়ে পড়া, সংখ্যালঘু যারা পিছিয়ে পড়া আছে, তারাও যাতে এই শিক্ষাটা গ্রহণ করতে পারে, তার জন্য তাদের দিকেও আমরা কিছু আর্থিক ছাড়ের ব্যবস্থা রাখছি। এবং কম্পিটিটিভ এক্সাম পাশাপাশি বিএড এবং ডিএড কোর্সেরও এখানে আপনারা শিক্ষাদানের ব্যবস্থা করছেন, কিভাবে হচ্ছে একটু যদি আমাদের দর্শকদের বলেন। হ্যাঁ, বিএড ডিএড আপনি হয়তো জানবেন যে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় 400-র ওপর বিএড ডিএড কলেজ আছে। একদমই, হ্যাঁ। এবার আমাদের বিভিন্ন রাজ্যের, আমাদের বিভিন্ন জেলায় কিন্তু বিএড ডিএড এর কোর্স ফিস কিন্তু সমান নয়। যেমন দেখা যায় যে এই মুহূর্তে মেদিনীপুর জেলায় গত বছর দেখা গেছে প্রায় 1,40,000 যেমন কোর্স ফিস ছিল সেরকম গেছে। আবার বীরভূম বা মুর্শিদাবাদের কিছু কলেজে রেট অনেকটা কম গেছে। এবার ধরুন মেদিনীপুরের কোনো ছেলে যদি বীরভূম বা মুর্শিদাবাদের রেট কমের জন্য পড়তে আসতে চায়, তাহলে সে দেখলো আমার 20, 40 কি 50,000 টাকা সেভ হলো, কিন্তু আলটিমেটলি সে মুর্শিদাবাদ বীরভূমের তো কিছু জানে না। তাহলে ওখান থেকে যখন রেগুলার তাকে ক্লাস করতে আসতে হয় বা যদি রেগুলার তাকে এখানে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হয়, তাহলে যাতায়াত থাকা খাওয়া তার যে খরচ হবে সেটা দেখা গেল ওই 40-50,000 টাকা যে তার সেভ হচ্ছিল সেটা হলোই না। উপরন্তু সে যখন কিছু জানছে না, কমপ্লিট তার একটা হ্যারাসমেন্ট হচ্ছে, এই যাতায়াত থাকা খাওয়া। এবার আমরা ওই জন্য একটা ব্যবস্থা রাখছি যে পশ্চিমবঙ্গের যে প্রান্তের ছেলেই যে প্রান্তে যে কোনো বিএড বা ডিএড কলেজে ভর্তি হোক, তার জন্য আমরা একটা কমন প্ল্যাটফর্ম রাখছি যে যে কোনো তার যে শহর থেকে সে রিলেট করে সেখান থেকেই সে তার ক্লাস করার, বিএড বা ডিএড এর ক্লাস করার সুযোগ পাবে। কারণ ধরুন সে যেমন 40-50,000 টাকা সেভ করছে, তার যাতে একটা ক্লাসও সে মিস না করে, কারণ সে যাতে সেভটা হচ্ছে না বলে ক্লাস করতে না এলো, তাহলে ক্লাস করতে না এলে তো সে শিখতে পারলো না। এটা তো একটা টেকনিক্যাল কোর্স, আর সে যদি শিখতে না পারে সে পরবর্তীকালে যখন সে টেটের ভাইভায় যাবে, টেটের পরবর্তীকালে ভাইভায় যাবে, সে সেখানে অ্যান্সারও দিতে পারবে না বা ছাত্রদের কিছু শেখাতেও পারবে না। আমরা ওই জন্য চাইছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে শিক্ষার গ্যাপটা থেকে না যায়, সে যাতে আর্থিক দিক দিয়েও লাভবান হয়, আবার যাতে তার এই শিক্ষাটাও সম্পূর্ণ হয়, তার সম্পূর্ণ একটা ব্যবস্থা রাখতে। আবার একটা আমি কথা বলে নিই এখানে, এবার দেখা যায় যে তাকে কিন্তু কলেজ মাঝে মাঝে আসতেই হবে। ধরুন একটা মেদিনীপুরের ছেলে বীরভূম বা মুর্শিদাবাদে ভর্তি হলো, বা তাকে কলেজ, বা কলকাতার ছেলে মুর্শিদাবাদ বা বীরভূমে ভর্তি হলো, তাকে কখন কলেজ যেতেই হবে না, যখন তার ধরুন এক্সাম হলো বা যখন তাকে রেজিস্ট্রেশন করাতে হলো, সেই সময় যখন কলেজ যেতে হবে, সেখানে তো সে কিছু জানে না, তার যাতে থাকার বা খাওয়ার সেই সময় কোনো অসুবিধা না হয়, সে ক্যান্ডিডেট যদি চায় বা সেই ছাত্র যদি বা ছাত্রী যদি চায়, তার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আমরা করে দেবো, কারণ প্রত্যেকটা জেলা ভিত্তিক তো আমাদের সেটআপ থাকছে। বাহ, এবং সব মিলিয়ে কিন্তু একটা টোটাল প্যাকেজ যাতে না, আরেকটা বিষয় আমি আরেকটা বিষয় মিস করে গেছি। এবার ধরুন একজন বিএড বা ডিএড যেটা করছে, বিএড ডিএড করে তো সে সেটাকে অলংকার হিসেবে সাজিয়ে রাখবে না, সে পরবর্তীকালে এসএসসি দেবে চাকরি পাওয়ার জন্য। এবার ধরুন বিএড ডিএড একটা খরচ দিয়ে সে করলো, আবার এসএসসির জন্য তাকে অনেক টাকা খরচ করে কোনো জায়গায় কোচিং নিতে হচ্ছে। যারা বিএড ডিএড আমাদের মাধ্যমে ভর্তির ব্যবস্থা যাদেরকে করছি, তাদেরকে পরবর্তীকালে আমরা ফ্রিতে আমাদের এই প্যাকেজের মাধ্যমে এসএসসির কোচিং দেওয়ারও ব্যবস্থা রাখছি। একেবারেই আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন টেলিফোন লাইনে একজন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? অর্ধেন্দু বলছি, শোভাবাজার থেকে। হ্যাঁ বলুন অর্ধেন্দু বাবু। আমার স্যারের সাথে একটাই বিষয় জানার বিষয় রয়েছে যে আমি আর আমার মিসেস দুজনেই কর্মরত, ঠিক আছে? তার ফলে কি হচ্ছে, মানে আমাদের ছেলেকে গাইড খুব একটা আমরা দিতে পারছি না। তার ফলে পড়াশোনা তার কতটা ক্ষতি হতে পারে, বা কোনো যদি হেল্পফুল কিছু সাজেশন থাকে তাহলে স্যার যদি একটু বলে তো ভালো হয়। ডেফিনেটলি। আপনার কিছু জিজ্ঞাসা রয়েছে ওনাকে? না শুনুন, না না আমার জিজ্ঞাসা নেই, আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে যে আপনার নিজের যেমন ছেলে, আপনার সন্তান, আপনি সবসময় চাইবেন যে তাকে একটা গাইড করতে যে কোনো একটা বিষয়, কিন্তু সত্যি কাজের চাপের জন্য বাস্তবিক সম্ভব হয় না যে সবার তার ছেলে মেয়েকে গাইড করার। সে কারণে আমরা একটা চাইবো যে আপনার নিজের পক্ষে যদি সম্ভব না হয়, প্রপার কোনো গাইডেন্সের আন্ডারে ছেলেকে নিয়ে আসুন, বা আপনার পক্ষে যতটুকু সম্ভব সময় হচ্ছে বার করে দেখুন যে ছেলের কোথায় ঘাটতি হচ্ছে। দেখুন আমাদের যদি সদিচ্ছা থাকে, কোনো একটা যতই আমাদের টাইম শিডিউল হেকটিক থাকুক, তার থেকে আমরা কিন্তু কোনো একটা সময় বার করতে চাইবই বা বার করতে পারবোই, কারণ আফটার অল সে তো অন্য কেউ নয়, আমরা নিজের ছেলে, আপনি তো চাইবেন তার ভালো হোক, তাই না?
একদমই, এবং একজন মা বাবার থেকেই কিন্তু, অভিভাবকের থেকেই বোধহয় সেই প্রথম শিক্ষাটা শুরু হয়, যেটা কি হয় যে ভেতরের মানে আমাদের আন্তরিক যে গঠনটা, আমাদের ভেতরের যে গঠনটা সেটা হয়। তারপরে তো শিক্ষকরা থাকেনি, এবং যেই কথা বলছেন কৌশিক বাবু, যেভাবে শিক্ষাদানের কথা বলছেন, আজকের দিনে দাঁড়িয়ে যত আধুনিক হচ্ছি আমরা, যতটা আধুনিক হচ্ছে আমাদের মনন, আমাদের চিন্তন, ততটাই কিন্তু আধুনিক হচ্ছে আমাদের পড়াশোনার ভাবধারা, এবং আমাদের এই যে নতুনভাবে পড়াশোনার শৈলী, যেমনটা ওনারা দিচ্ছেন আপনাদেরকে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন। এবং আমার মনে হয় আমরা যখন পড়াশোনা করেছি, সত্যিই যদি আমার শুনতে শুনতে মনে হচ্ছিল যে সেই সময়টা যদি এই বিষয়গুলো থাকতো, তাহলে হয়তো আরো বেশি করে, আরো ভালো